পরীক্ষার হলে প্যারাগ্রাফ লেখার সময় বন্ধুকে ডাক দিয়ে, বন্ধু পরের লাইন কি হবে রে, এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার অবশ্যই প্যারাগ্রাফ বানিয়ে লেখার ক্যাপাবিলিটি থাকতে হবে। এখন প্যারাগ্রাফ সবসময় বানিয়ে লিখবে না, সবসময় বানিয়ে লিখবে না, কারণ তোমাকে কিন্তু জিনিসগুলো একটু পড়তে হবে জাস্ট টু গেট দ্য আইডিয়া যে এই প্যারাগ্রাফের কন্টেন্টগুলো কি কি হবে। বাট বানিয়ে লেখার স্কিলটা থাকা ভালো। ইউ নেভার নো যে কখন আনকমন কিছু চলে আসবে, কখন এমন কিছু চলে আসবে যে তুমি পড়ছো কিন্তু মনে নেই। আবার এমনও হতে পারে যে তোমার মুখস্থবিদ্যা তোমাকে ধোকা দিয়েছে। এটা সবসময় হয়, সবার সাথেই হয়। সুতরাং এই স্কিলটা থাকা খুবই জরুরি। আমি ক্লাস 8 থেকে রেগুলারলি প্যারাগ্রাফ বানিয়ে লিখি এবং কিছু স্ট্র্যাটেজি ফলো করলে প্যারাগ্রাফ তুমিও খুব ইজিলি বানিয়ে লিখতে পারবা। তাহলে প্রথমত ভাবতে হবে প্যারাগ্রাফের যে টপিকটা আছে সেটা সম্পর্কে। ধরে নিলাম আমরা একটা টপিক, ধরো এ উইন্টার মর্নিং। এখন প্যারাগ্রাফ বানিয়ে লেখার ক্ষেত্রে যেটা আমাদের সব থেকে বড় সমস্যা হয় সেটা হলো ফ্লো অফ স্টোরি ঠিক থাকে না। যেমন আমরা যদি মুখস্থ করি, আমাদের একটা আইডিয়া থাকে যে আচ্ছা এটার পরে এটা, তারপরে এটা, এরকম একটা সেগমেন্টে সেগমেন্টে আমাদের মাথায় থাকে যে প্রথমত আমি এটা বর্ণনা করব, তারপরে একটা লাইন, তারপরে আর একটা বিষয়, এই বিষয়গুলো একটা ফ্লো থাকে। বাট তুমি যখন বানিয়ে লিখতে যাও, একই সাথে সবকিছু কিন্তু তোমার ব্রেন রিকালেক্ট করতে পারে না, সবকিছু একই সাথে তৈরি করতে পারে না। একটা বিষয় সে তৈরি করলো, কিন্তু ওই রিলেটেড আরো 4-5টা বিষয় লেখা যায়, 4-5টা সেন্টেন্স লেখা যায়, সেটা কিন্তু তোমার ব্রেন অনেক সময় মনে নাও করতে পারে। তাহলে তোমার কাজ হবে প্যারাগ্রাফ বানিয়ে লেখার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো ওই প্যারাগ্রাফে তুমি কোন কোন প্রশ্নের উত্তর দিতে চাও। যেমন তুমি যদি কাউকে কোনো গল্প বলো, সেই গল্পটার ফ্লো কিন্তু এমন থাকে যে তার মনে যতগুলো প্রশ্ন আসবে সবগুলোর উত্তর পেয়ে যাবে। যেমন তুমি যদি তোমার লাইফ স্টোরি বলো, তুমি বলবা যে আমি এক সময় ক্লাস 8-এ যখন ছিলাম আমি এরকম ছিলাম, আমি এই টিচারের কাছে পড়েছি, তারপরে আমার জেএসসি এরকম হয়েছে, তারপরে আমার 9-এ উঠলাম। দেখো তুমি কিন্তু একটা নির্দিষ্ট ফ্লোতে যাচ্ছ। এই ফ্লো থাকলে তুমি যার কাছে গল্পটা শোনাচ্ছ সেও শুনতে পছন্দ করবে। একইভাবে তোমার প্যারাগ্রাফে ফ্লো থাকলে টিচারও সেটা পড়তে পছন্দ করবে। তাহলে সেই ফ্লোটা ঠিক রাখার জন্য কিছু প্রশ্ন নিজেকে করবা যে এ উইন্টার মর্নিং এটা সম্পর্কে কি কি প্রশ্ন করলে বা কি কি প্রশ্নের উত্তর জানলে সঠিকভাবে উত্তরটা বা প্যারাগ্রাফটা সম্পন্ন হবে, যেটা কিনা একটা গল্পের মতো হবে। প্রথমত তুমি এ উইন্টার মর্নিং শুনলেই কি প্রশ্ন আসতে পারে মাথায়, যে হোয়াট ইজ উইন্টার মর্নিং, এরকম করে প্রশ্নের আমাদের খাতার পেছনে পেন্সিল দিয়ে আলতো করে লিখে নিলা হোয়াট ইজ উইন্টার মর্নিং, প্রথম প্রশ্ন। এখন এটা জানার পর যে হোয়াট ইজ উইন্টার মর্নিং, এটা জানার পর তোমার কি জানার ইচ্ছা হইতে পারে যে আসলে উইন্টার মর্নিং এটা, আচ্ছা উইন্টার মর্নিং কেমন হয় দেখতে, তাই না? তাহলে উইন্টার মর্নিং দেখতে কেমন তুমি বাংলায় লেখো, এগুলো ইংরেজিতে লেখার দরকার নাই। মনে রাখবা এটা কিন্তু তুমি খাতায় দেখাবা না, রাইট? এটা তোমার নিজস্ব রাফ। সুতরাং তুমি তোমার ভাষায় লেখো যে দেখতে কেমন, উইন্টার মর্নিং দেখতে কেমন। এরপরে দেখো উইন্টার মর্নিং কি সব জায়গায় দেখতে একই রকম? না, শহরে একরকম, গ্রামে একরকম, রাইট? তাহলে তুমি বললা যে শহরে কেমন, শহরে কেমন, তারপরে বললা গ্রামে কেমন। আচ্ছা, আরো কি কি হইতে পারে, শহরে কেমন, গ্রামে কেমন। এরপর বললা যে শহরের মানুষ কি করে, গ্রামের মানুষ কি করে, শহরে কোন কোন উৎসব পালিত হয়, গ্রামে কিভাবে উৎসব পালিত হয়। এরপরে তুমি বললা শহরের মানুষ সাধারণত কি করে থাকে, গ্রামের মানুষ কি করে থাকে। আশা করি বুঝতে পেরেছো। তুমি এইভাবে প্রশ্নগুলো করে যাবা যাতে তোমার ফ্লো অফ স্টোরি টেলিংটা ঠিক থাকে। এখন এই কাজটা করার পর তুমি যদি ধরো এখানে মোট 10 থেকে 12টা মতো প্রশ্ন হবে, 10 থেকে 12টা মতো, প্রতিটা প্রশ্নের যদি তুমি 2 থেকে 3 লাইনের উত্তর দাও তাহলে কিন্তু তোমার প্যারাগ্রাফটা যথেষ্ট বড় হচ্ছে এবং মূল প্যারাগ্রাফটা তৈরি হয়ে যাবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশে যখন তুমি আছো, সো তোমাকে এই জিনিসগুলোতে অ্যান্সার করতেই হবে। টিচার যদি দেখে অবশ্যই ফুল মার্ক পাবা। বাট আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে, তোমাদের কিন্তু অবশ্যই হাতের লেখা ভালো করতে হবে। হাতের লেখা অবশ্যই অবশ্যই ভালো করতে হবে। এই দেশে যেই তোমাকে বলবে যে হাতের লেখা ডাজন্ট ম্যাটার, তাকে কানচট্টা একটা থাপ্পড় দিবা, কারণ হাতের লেখা অবশ্যই ম্যাটার করে। আমি এবং আমার ফ্রেন্ড যদি একই জিনিস লিখি, আমাদের মধ্যে যার হাতের লেখা ভালো সে বেশি মার্ক পাবে, নিঃসন্দেহে বেশি মার্ক পাবে। এমনকি সে যদি আমার থেকে ভালোও লেখে অথচ আমার হাতের লেখা ভালো হয়, আমার লেখা যদি গোছানো থাকে, তাহলে আমি বেশি মার্ক পাবো। এটা একটা বাংলাদেশের অলিখিত রুল। এখন হাতের লেখা ভালো মানে কি টাইপরাইটারের মতো লেখা লিখতে হবে, প্রিন্টের মতো লিখতে হবে? না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লেটার, এগুলো খুবই স্পষ্ট থাকতে হবে। স্পষ্ট বলতে টিচার যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। তুমি ধরো আনসার করলা, অ্যান্সার দ্য কোয়েশ্চেন নং সামথিং, তারপর সাথে সাথে লেখা শুরু করলা, একটুও গ্যাপ দিলা না, টিচার কিন্তু বুঝতেই পারবে না তুমি প্রশ্নের উত্তর কোথায় লিখছো আর আনসার দ্য কোয়েশ্চেন নং সামথিং ওইটা কোথায় লিখছো। তাহলে সেগমেন্টেশন,
লেখার বোঝা, স্পষ্টতা, কাটাকাটি না থাকা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এগুলো লেখার পর তোমার অবশ্যই কিছু গ্রামাটিক্যাল ভুল যাবে। এটা কিভাবে দূর করবা? এটা উইথ প্র্যাকটিস তুমি দূর করবা। তুমি অবশ্যই একদিন দাবা খেলে দাবাতে এক্সপার্ট হতে পারবা না, রাইট? আমি তোমাকে দাবা খেলার সকল কিছু শিখিয়ে দিলাম, কিন্তু তুমি তো দাবা না খেললে এক্সপার্ট হতে পারবা না। আমি তোমাকে বললাম এইভাবে প্যারাগ্রাফ লিখবা, বাট তুমি যদি সেই প্যারাগ্রাফটা প্র্যাকটিস না করো, তুমি কিন্তু জীবনে উন্নতি করতে পারবা না। তাহলে তোমার কাজ থাকবে প্রতিদিন একটা টপিক, যে টপিকটা তোমার সিলেবাসে আছে সেই টপিকগুলোই ধরলাম, সেই টপিকগুলোই একবার কি করবা, গাইডটা একবার রিডিং দিবা, যাতে তোমার মাথায় আসে যে আসলে টপিকটা কি। যদি নাও আসে তবুও কিন্তু এইভাবে তুমি করতে পারবা। পরীক্ষার হলে ধরো এমন জিনিস চলে আসছে যে তুমি জানো না এটা কি, খুব একটা ধারণা নাই, তবুও কিন্তু এইসব প্রশ্নের উত্তর দিয়ে তুমি জানতে পারবা। দেন গাইডটা পড়ার পর তোমার কাজ থাকবে জিনিসটা লেখা, ভালো মতো এরকম প্রশ্ন তৈরি করে লেখা। একসময় কেমন হবে, এই প্রশ্ন তোমাকে আর খাতায় তৈরি করতে হবে না, তোমার মাথায় কিন্তু অটোমেটিক চলে আসবে। বাট ইন দ্য বিগিনিং তোমাকে এটা করতে হবে। এটা করার পর তুমি লিখবা, লিখে তোমার স্কুল টিচার অথবা প্রাইভেট টিচার অথবা কোচিং এর টিচার যেখানে পারো দেখাবা। তারা তোমাকে গ্রামাটিক্যাল ভুলগুলো ধরিয়ে দিবে, সেই ভুলগুলো তুমি বারবার প্র্যাকটিস করে শুধরানোর চেষ্টা করবা। এখন যাদের টিচার হেল্পফুল না, তারা কি করবা? দেখো বর্তমান সময়টায় টেকনোলজিটা ব্যবহার করা শিখবা। আব্বু অথবা আম্মুর ফোন, নিজস্ব ফোন না থাকাই ভালো, এজন্য আব্বু অথবা আম্মুর বললাম, তাদের অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো একটা এআই কে দিয়ে বলবা এখানে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো একটু ধরিয়ে দাও, সে তোমাকে ধরিয়ে দেবে, তুমি সেগুলো বারবার কারেক্ট করার চেষ্টা করবা। তুমি যদি এই জিনিসটা প্র্যাকটিস করতে থাকো, তোমার কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব বেশি উন্নত হবে। তুমি একই টেকনিক কিন্তু কম্পোজিশনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো, প্যারাগ্রাফের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো, স্টোরির ক্ষেত্রে ব্যবহার করতে পারো, ডায়লগের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। আই মিন এভরি রাইটিং পার্ট তুমি এগুলো ইউজ করতে পারবা। সুতরাং এই স্কিলটা তোমার জন্য খুবই জরুরি, জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে। তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে বিষয়টা ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে।